চাই আমি আরো কাছে তোমাকে বলার কিছু কথা আছে আমি বলতে পারি না মুখে তওবা তওবা দিলে জখম লাগে উহু আহা এ কি শরম লাগে উহু আহা তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার কিছু কথা আছে আমি বলতে পারি না মুখে তওবা তওবা দিলে জখম লাগে উহু আহা এ কি শরম এলো উহু আহা তুমি দূরে গেলে হয় বাড়ি জ্বালা কাছে এলে করো এ কোন খেলা তুমি দূরে গেলে হয় বাড়ি জ্বালা কাছে এলে করো এ কোন খেলা আমার মনে লাগে ভয় কখন কি জানি কি হয় আমার মনে লাগে ভয় কখন কি জানি কি হয় আমি বলতে পারি না মুখে তওবা তওবা যখন লাগে উহু আহা এ শরম লাগে উহু আহা যদি জানা জানি হয় ভালোবাসা কেমন করে হবে মেলামেশা যদি জানা জানি হয় ভালোবাসা কেমন করে হবে মেলামেশা যদি জানা জানি হয় আমার মনে লাগে ভয় আমার মনে লাগে ভয় যদি জানা জানি হয় আমি বলতে পারি না মুখে তওবা তওবা দিল যখন লাগে উহু আহা এ কি শরম লাগে উহু আহা তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার কিছু কথা আছে আমি বলতে পারি না মুখে তওবা তওবা দিল যখন এলো উহু আহা এ কি শরম এলো উহু আহা দিল যখন এলো উহু আহা এ কি শরম লাগে উহু আহা দিল যখন এলো উহু আহা এ কি শরম এলো উহু মহারাজ আমি শুনতে পেলাম বিজয়নগরে প্রজা বিদ্রোহ দিনের পর দিন বেড়েই চলছে তবে কি বিজয়নগরের স্বাধীনতা হুমকির মুখে আমারও তাই মনে হচ্ছে মহারাজ যুবরাজ প্রেম কুমার আর বেশি দিন প্রজা বিদ্রোহ সামাল দিতে পারবে না তবে কি সন্ন্যাসবাসী বিজয় সেনের স্বপ্নের বিজয়নগর যুবরাজ প্রেম কুমারের অত্যাচারে অশান্তির আগুন জ্বলে উঠছে না মহারাজ শুনেছি মহারাজ বিজয় সেন যে রাজকর আদায় বন্ধ ঘোষণা করে গিয়েছিলেন কুমার তা জোর করে রাজকর আদায় করতে গেলে প্রজারা বিদ্রোহ আরম্ভ করে অপরদিকে গরিবের মেয়েকে বিয়ে করার দরুন প্রজাদের মধ্যে বিদ্রোহ দেখা দিয়েছে এ কি বলছেন মন্ত্রী মহাশয় বিবাহ সহিত প্রজা বিদ্রোহের কি কারণ হইতে পারে তাছাড়া কুমার তার কঠোর হস্তে দমন করছে না কেন শত চেষ্টা করেও প্রজাদের মুখে দাবির মুখে দাঁড়াতে পারছে না কি এমন দাবি যে কুমার তা মানতে নারাজ প্রজারা দাবি জানিয়েছে যে পুনরায় যদি কোন রাজকন্যাকে সে বিবাহ করে তবেই প্রজারা শান্তির পথে ফিরে আসবে মন্ত্রী মহাশয় আপনি রাজ্যের চতুর্দিকে পাহারা উদ্ধার করে দিন কোন অবস্থাতে যেন শান্তিনগরে একটি প্রজা সাধারণ
আমার রাজ্যে প্রবেশ না করতে পারে। তাই হবে মহারাজ। বলেন। ধর্মাবু নমস্কার মহারাজ, নমস্কার নমস্কার। কে তুমি, বাড়ি কোথায়, কি চাও, কি হতে আগমন, কি চাও এখানে? মহারাজ, বাড়ি বিজয়নগর। আমার নাম ঘটক কালিদাস শর্মা, বাবার নাম বৃহস্পতি শর্মা। এই হেত আগমন। মন্ত্রী মহাশয়, বাপ দাদার 14 পুরুষের ব্যবসা হচ্ছে গটকালি করা। শুনেছি মহারাজের একটি সুন্দরী কন্যা আছে, তার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তার সাথে বিয়ে? কোন রাজ্যের রাজকুমার সে? মহারাজ, ছেলেটি বিজয়নগরের রাজা, রাজা বিজয় সেনের একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার। অসম্ভব, এ বিয়ে কিছুতেই হতে পারে না। একটি দুজুবরের সাথে কিছুতেই আমার কন্যা দান করব না। কি যে বলেন মহারাজ, তার কোনো ঠিক নেই। আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত রাজা বাদশারা অনেকেই 2-3টি বিয়ে করেছে। বর্তমান যুগে হচ্ছে, ভবিষ্যতেও হবে। তা হয়তো হতে পারে, আমি কেন একটি দুজুবরের সাথে আমার কন্যা দান করব? মহারাজ, কুমার বিবাহ করেছে সত্যি, কিন্তু পূর্বে যাকে বিবাহ করেছে সে হবে দাসী, আর এখন যাকে বিয়ে করবে সে হবে এ রাজ্যের মালকিন। মহারাজ, বলছিলাম কি, এ ব্যাপারে মা মীনা কুমারীর মতামতটা জেনে নেওয়াই ভালো। এই প্লেয়ার একটা উঠবো। বেশ, তাহলে তাই হোক। এই কে আছিস? আরে প্লেয়ার তার উঠবো। আদেশ করুন মহারাজ। মা মীনা কুমারীকে দরবারে পাঠিয়ে দে। জি হুকুম। আমাকে কি জন্য স্মরণ করেছেন পিতা? মা, আমি তোমাকে একটি কথা বলতে চাই, আশা করি তুমি আমার কথাটি রাখবে। পিতা, আমি আপনার কথার কোনোদিনও অবাধ্য হইনি, আর কোনোদিন হবও না। বলুন পিতা, আপনি আমাকে কি বলতে চান? বিজয়নগরের রাজা রাজা বিজয় সেনের পুত্রের সাথে তোমার বিয়ের সম্বন্ধ এসেছে, এ হাতে তোমার মত কি মা? পিতা, এতে আমার কি বলার আছে? আপনারা যা ভালো মনে করবেন তাই করুন পিতা। কিন্তু সে একটি পূর্বে বিবাহ করেছে, এখন তোমাকে বিয়ে করে বানাতে চায় রাজরানী, আর সে হবে নাকি তোমার দাসী? এই বিয়েতে আমার একটি শর্ত আছে পিতা। বলো বলো মা, বলো বলো তোমার কিসের শর্ত? এই বিয়ে হতে পারে যদি সে তার রাজ্যখানা আমার নামে লিখে দেয়। বাপরে বাপরে বাপ, মাইয়া খান, বিয়ে হতে পারে, তবে রাজ্যখানা তার নামে লিখে দিতে হবে না। না ঘটক মহাশয়, বিয়ে হতে পারে, রাজ্যটা যদি তোমার মা আমার মেয়ের সাথে লিখে দিতে পারে, নচেত এই বিয়ে হবে না। ও না 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 না, কখনো হবে না। আর হবেই বা না কেন, 100 বার হবে, 1000 বার হবে। বলো ঘটক মহাশয়, কুমার বাহাদুরকে গিয়ে বলবেন, যদি সে বিয়েতে রাজি থাকে তবে তাহলে বিয়ের দিন কারণ ধার্য করে আসবেন। মহারাজ, আগামী পরশু বুধবার বুধুড়ির লগনে সন্ধ্যে 6:30 একটি লগ্ন আছে, সেই লগ্নে বিয়ে হবে। ঘটক মহাশয়, তাহলে এই বিয়েতে আপনার নিমন্ত্রণ রইল। আমি সবসময় আছি এবং থাকবো। চলো মা মীনা কুমারী, আসুন পিতা। আমরা রাজপ্রাসাদে চলে যাই। মন্ত্রী মহাশয়,
মহারাজ, ঘটক শর্মা যখন পর্যন্ত ফিরে এলো না, তার কারণ আমি কিছুতেই বুঝতে পারছি না। আমিও তো তাই ভাবছি মহারাজ। তবে কি তর্ক রাজা কন্যা দান করতে রাজি হবে না, নাকি জোর করে ছিঁড়ে আনতে হবে? নমস্কার, নমস্কার মহারাজ, নমস্কার। ঘটক মহাশয়, আপনাদের যে কাজের জন্য পাঠানো হয়েছিল, বলুন সে কাজের কি সংবাদ? সংবাদ শুভ মহারাজ। আমার নাম হচ্ছে ঘটক কালিদাস শর্মা। বাপ দাদার আমল থেকে এই কাজ করে আসছি। আমি যে কাজে হাত লাগাই তা আমি করেই ছাড়ি। কিন্তু মহারাজ, কিন্তু কি ঘটক মহাশয়, তর্ক রাজ কি স্বেচ্ছায় কন্যা দান করতে রাজি হচ্ছে না, নাকি জোর করে ছিঁড়ে আনতে হবে? না 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 না, জোর করে আনতে হবে না। তবে তোর কোরাজের কন্যা মা মিনা কুমারী একটি শর্ত আছে। শর্ত আছে? বলুন কি শর্ত? আপনার রাজ্যখানা তার নামে লিখে দিতে হবে। সামান্য তর্করাজের মেয়ের জন্য তার নামে রাজ্য লিখে দিতে হবে? শুনুন মন্ত্রী মহাশয়, সাধারণ সৈন্যবাহিনী আজকে রাতের মধ্যেই সেই মীনা কুমারীকে চুলের মুঠি ধরে এই রাজ্য পারে নিয়ে আসবো। রাজা বাদশাদের মাঝে এমন কিছু হয়েই থাকে। আমিও মাঝে মাঝে দুই একখানা কাজ করে থাকি। তাই বলে কি কুমার বাহাদুর উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখো, রাজ্য লিখে দিলে যদি বিয়ে হয় তাহলে তো আপনারই লাভ। আপনি নতুন রানীও পেলেন, আর প্রজা বিদ্রোহ থেমে গেল, আর আমারও টুপাট কামাই হলো। বেশ, তবে আপনাদের পরামর্শ আমি মেনে নিলাম। বিয়ের দিন ক্ষণ ধার্য করে এসেছেন। কথায় বলে শুভস্য শীঘ্র। শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল। আজ সন্ধ্যে 6:30 একটি লগ্ন আছে, সেই লগ্নে বিবাহ হবে। যান মন্ত্রী মহাশয়, বরযাত্রার আয়োজন করুন। আমি এখন আসি। নমস্কার, নমস্কার, নমস্কার। আমি সবাইকে যে বিয়ের ব্যবস্থা করে আছি। চলুন। স্বামী, এভাবে তাড়াহুড়া করে আপনি কোথায় যাচ্ছেন স্বামী? জানতে চেও না আলো, সে কথা তুমি জানতে চেও না। সেই কথা শুনলে হয়তো তুমি সহ্য করতে পারবে না। তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে, সমস্ত পৃথিবীটা তোমার কাছে ঘুরপাক খাবে। তবু যে আমাকে শুনতেই হবে স্বামী, কারণ যদি ঝড় আসে, যত ঝড়ই আসুক, যত কষ্টই আমার হোক, তবু আমি সেই ঝড় সামনেকে নিয়েই আমি যে সবকিছু শুনবো। বলো কি হয়েছে? আলো, তুমি গরিব প্রজার কন্যা বলে তোমাকে বিবাহ করেছি, আর রাজ্যের সমস্ত প্রজারা অভিযোগ করছে তারা আমাকে রাজ করে দেবে না, আমার রাজ্যে থাকবে না, এবং কি আমাকে রাজা বলে স্বীকার করবে না। সেই শুধু তাই নয় আলু, পুনরায় কোন রাজকন্যাকে বিবাহ করলে তারা আমাকে রাজ করে দেবে, আমার রাজ্যে থাকবে, এবং কি আমাকে রাজা বলে স্বীকার করবে। তাই তো সেই কথা শুনে আমি আবার চলছি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে। উপায় নেই আলো, উপায় নেই। প্রজাদের মঙ্গলের জন্য আর পিতার সিংহাসনের মান মর্যাদা রক্ষা করার জন্য বাধ্য হয়ে, নিরুপায় হয়ে আমি আবার সিদ্ধান্ত নিয়েছি। হায় ভগবান, কেন কেন তুমি আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছিলে? আর জন্মই যদি দিলে, তবে কেন তুমি আমাকে রানী করেছিলে? গরিব বলে সবাই আমাকে ঘৃণা করে, উপহাস করে। এর চাইতে তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। তাহলে থাক আলো,
দরকার নেই আমার প্রজা পালনের, দরকার নেই আমার রাজ সিংহাসনের। তার চেয়ে চলো আলো, তোমার হাত ধরে আমি অন্য রাজ্যে চলে যাবো, না জুটে পথে পথে ভিক্ষে করে খাবো। তোমাকে আমি এত বড় আঘাত স্বামী না, এই যে তোমার মাতৃ আজ্ঞা, তুমি তোমার মাতৃ আজ্ঞা পালন করো স্বামী। তুমি মাতৃ আজ্ঞা পালন না করলে তোমার যে অমঙ্গল হবে। আলো, দেবতার মর্যাদা কোন পূজারী কি সইতে পারে? যাও দেবতা যাও, তুমি তোমার মাতৃ আজ্ঞা পালন করো কি। আমি শূন্য মন্দিরে বসে সারা জীবন তোমার আরাধনা করে যাব। আলো তুমি কি পাশারি, তাই তো এত বড় আঘাত আমি মুখে নিয়ে তোমাকে আজ আমাকে বিদায় দিতে হচ্ছে। তুমি বসো, আমি তোমাকে নিয়ে জাতি সাজিয়ে দেব। বসো স্বামী, আমি নিয়ে সাজিয়ে দেব। তুমি যাও, তোমার মাতৃ আজ্ঞা পালন করো। দিন থাকিতে দীনবন্ধুরে বলে রাখি, দিন থাকিতে দীনবন্ধুরে মনের কথা
স্বামী যাও। আলো তুমি তোমার মাতৃ আজ্ঞা পালন করো। আমার মনে আছে আলো, আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি তোমার কথা রাখতে পারলাম না আলো। যদি পারো তুমি আমাকে অসহায় বলে ক্ষমা করে দিও আলো। এই ছিল তো মনের বন্ধু, এই ছিল তোর মনে, এই ছিল তোর মনের বন্ধু, এই ছিল তোর মনে। ফুলের মধু শুকায়া গেল, ফুলের মধু শুকায়া গেল, ও হায়রে বন্ধু, এই ছিল তোর মনে, এই ছিল তোর মনের বন্ধু, এই ছিল তোর মনে। সুখের সকল দেখাই রে ছিল, এখন ভাষা দিলে সুখের সকল দেখাই রে ছিল, এখন ভাষা দিলে কোন কারণে প্রাণের বন্ধু, কোন কারণে প্রাণের বন্ধু, ও হায়রে বন্ধু, এই ছিল তোর মনে, এই ছিল তোর মনের বন্ধু, এই ছিল তোর মনে। যাও স্বামী যাও, তুমি তোমার মাতৃ আজ্ঞা পালন করো, যাও। আলো তোমার প্রতি যে অবিচার আমি করেছি, যদি পারো তুমি একটু তোমার এই হতভাগা স্বামীকে ক্ষমা করে দিও আলো, ক্ষমা করে দিও। স্বামী যেও না, স্বামী যেও না, ফিরে এসো, এই আমাকে দেখে ছেড়ে তুমি যেও না, তুমি যেও না। শীত গেল সন্ত
ময়না এলো রে সামনে ফাল্গুন অভাগিনী মনের আগুন জ্বলে বারোমা অভাগিনী মনের আগুন জ্বলে বারোমা এমন না বসো তো না কালে রে স্বামী নাই আমার অভাগিনী মনের আগুন জ্বলে বারোমাস অভাগিনী মনের আগুন জ্বলে বারোমাস অভাগিনী মনের আগুন জ্বলে বারোমাস মন্ত্রী মহাশয়, মহারাজ সন্ধ্যা পরে এই গাড়ি এলো, এখনো তো বরযাত্রী এলো না। আমার মনে হয় তাদের মধ্যে কোনো অমঙ্গল ঘটেছে। আমিও তাই ভাবছি মহারাজ, আমিও ভাবছি তাই মহারাজ। মহারাজ ওই দেখুন দেখুন বরযাত্রী এসেছে। যান, তাদেরকে সসম্মানে প্রাসাদে নিয়ে আসুন। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। আসুন আসুন মহারাজ, আসন গ্রহণ করুন। মন্ত্রী মহাশয়, মহারাজ আর বিলম্ব না করে বিয়ের কাজটি সেরে ফেলুন। ঠিক আছে মহারাজ, বিয়ের কাজটা অতি তাড়াতাড়ি করাই ভালো। ঘটক মহাশয়, জি বিবাহের পূর্বে যে দলিলখানা আনার ছিল কথা ছিল, সেই দলিলখানা কি জি, সঙ্গে জি। করে এনেছেন? জি এনেছি মহারাজ, এনেছি। দলিল পত্র যা দরকার সবকিছু নিয়ে এসেছি। এই কে আছিস? মা মীনা কুমারীকে বিয়ের সাজে সাজিয়ে দরবারে পাঠিয়ে দিন। মা, বিবাহর পূর্বে যে দলিলখানার কথা ছিল সেই দলিলখানা কোথায়? এনেছি মা, এনেছি। এই নাও দলিল। দেখি। একই ঘটক মহাশয়, এই দলিলে কারো সাক্ষ্য নেই কেন? যান, সবার সাক্ষ্য নিয়ে আসুন। কুমার বাহাদুর, আপনি এই জায়গায় একটা স্বাক্ষর করে দিন। ভেবে দেখুন মন্ত্রী মহাশয়, এখনো সময় আছে। আমি ভেবে দেখেছি কুমার, তুমি একটা স্বাক্ষর করে দাও। মন্ত্রী মহাশয়, আপনিও একটা সই করে দিন। যান মন্ত্রী মহাশয়, রাজকন্যা নিয়ে না, অন্তপুরে ভ্রমণ করুন। চলো মা মীনা কুমারী।
আসুন পুরোহিত নিয়ে অপেক্ষা করবো। এটা এই কথা কই গেল? মিনা, দেখতে পাচ্ছ না আকাশে কি সুন্দর চাঁদ? বুঝতে পারছো না আজ আমার মনে কি মধুর গুঞ্জন? তাই শুভ লগনে তুমি আমাকে একটা গান শোনাবে না? আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, সানাইটাই আজ বলছে কি আমি শুধু বলছি তা, রাত জেগে কেউ শুনছে কি আমি শুধু শুনছি তা, কি করে বুঝাই এই প্রাণ চাই যা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা। সাজানো আর জ্বলছে ধূপের সুগন্ধে, এই বাসর ঘর ফুলে সাজানো আর জ্বলছে ধূপের সুগন্ধে, এই পালকে বসে আছি আমি একে প্রতিমারি অঙ্গে ছন্দে, এই ঘুমটা খোলো না, এই হাতটা ধরো না, এই রাত বাকি নেই আর কিছু গল্প করো না, এই রাত ভোর হলে ফিরে পাবো না, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা। জাগব বলে হাই করেছি কত যে প্রতীক্ষা, কুর আমার আজ এমন লাগছে কেন, এমন লাগছে কেন? কত বড় রাজপ্রাসাদ, আমি একটু প্রাসাদখানা একটু ঘুরে দেখি। ও মা, ভিখারিনীর বাচ্চার দেখছি আবার সিংহাসনে বসার স্বাদ হয়েছে, লজ্জায় মরে যায়। ছি 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 ছি, এই এই নেমে পড়, নেমে পড়, নেমে পড় বলছি। হে কি বোন, তুমি এমন করতে পারো না, আমি এসেছি আগে আর তুমি এসেছো কাল, তাই তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারো না, এ তো ভারী অন্যায়। অন্যায়? তাহলে তুই সিংহাসন থেকে নামবি না? আচ্ছা শোন, আমি তোকে একটি কথা বলছি, তুই কি জানিস যে আমাকে কেন বিয়ে করেছে? কেন? এই রাজ্যের রানী করার জন্য। আর তুই কি জানিস
তোকে কেন বিবাহ করে এনেছে? কেন? কারণ আমার একজন পদসেবিকা দরকার। তোকে বিবাহ করেছে আমার দাসী করার জন্য। তাই বলছি, নেমে পড় বলছি। না বোন, নাম। এই সিংহাসনের উপর তোমার যতটা অধিকার আমার ঠিক ততটাই অধিকার। তাই তুমি চাইলেও এই সিংহাসন থেকে আমি নামবো না। ওমা, নামবি না? তোকে যে কি করে এই সিংহাসন থেকে নামাতে হয় তাই এই মীনা কুমারীর খুব ভালো করে জানা আছে। নাম, নাম, নাম বলছি, নাম বলছি। শয়তানি, 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 তুমি আমাকে মেরো না বোন, তুমি আমাকে মেরো না। তুমি যা বলবে আমি তাই করব, তুমি আমাকে মেরো না। তুই বের হবি না? তুই বের হবি না? না, মিষ্টি কথায় তুই আমার মন ভোলাতে পারবি না। তাই বলছি এখান থেকে ভালোই ভালোই চলে যা। তুমি আমাকে তাড়িয়ে দিও না। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। যা বলবি? হ্যাঁ তাই। তাই আমি তোর কোনো কথাই শুনবো না। শয়তানি, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। না বোন না, তুমি আমাকে মেরো না। তুমি আমাকে দরকার হয় এই প্রাসাদের এক কোণে ঠাই দাও, তবু তুমি আমাকে তাড়িয়ে দিও না। তোকে আমি কোথাও ঠাই দিতে পারবো না, তুই বেরিয়ে যা বলছি। তাই যাচ্ছি মীনা কুমারী, তাই যাচ্ছি। তবে একটা কথা মনে রাখো, আজ তুমি যেভাবে আমাকে বিনা দোষে চাবুকের উপর চাবুক মারলে, একদিন এমন একদিন আসবে তোমার কান্নায় গাছের পাতা ঝরে পড়বে, তোমার চোখের জল শুকাবে না। আর একটা কথা শুনে রাখো, আমি যা বলি তাই করি। তুই হয়েছে কলঙ্কিনী, কলঙ্কিনী, কলঙ্কিনী। এই গেছিস, দাসীকে এখানে পাঠিয়ে দে। আমাকে কি জন্য স্মরণ করেছেন ছোট রানীমা? দাসী। হ্যাঁ রানীমা। এই পত্রখানা তুমি মহারাজের নিকট নিয়ে যাবে, আর তাকে গিয়ে বলবে যে ছোট রানী তাকে অন্তঃপুরে দেখা করতে বলেছে। ঠিক আছে ছোট রানীমা, আমি তাই যাচ্ছি। যাও। তুই আমার ভালো রূপ দেখেছিস, আমার খারাপ রূপ দেখেছিস। আমি তোকে বলে দিচ্ছি, এই প্রাসাদ থেকে যে তোকে কি করে তাকাতে হয় তা এই মীনা কুমারীর খুব ভালো করেই জানা আছে। আগুন 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 জ্বলে উঠেছে, যুবরাজ প্রেম কুমারের মগজ আগুন জ্বলে উঠেছে। হ্যাঁ, রাজ্যের চিন্তা করতে করতে আলু একেবারে শেষ হয়ে গেছে। প্রজাদের মাঝে চলছে শুধু হাহাকার। আমার মনে হয় এই রাজ্যে কোনো অলক্ষী প্রবেশ করেছে। যেদিন হতে মীনা কুমারীকে আমি বিবাহ করেছি সেদিন থেকে চলছে রাজ্যের প্রজাদের মাঝে গন্ডগোল। আর কে যেন আমাকে বলছে দূরে, বহু দূরে, বহু দূরে চলে যেতে। মহারাজ, মহারাজ, এই নিন, ছোট রানীমা একটি পত্র পাঠিয়েছে। পত্র পাঠিয়েছে? ছোট রানী আরো কিছু বলেছে? হ্যাঁ মহারাজ, সে বলেছেন অন্তঃপুরে দেখা করতে। যাও দাসী, তুমি ছোট রানীকে গিয়ে বলবে এ হচ্ছে রাজ্য পরিচালনা, এক খেলা খেলার বিষয় নয়, এ হচ্ছে রাজ্য পরিচালনা। সে আমাকে চাইনি, সে আমার রাজ্য, আমি তাকে রাজ্য দিয়েছি, আর সে আমাকে কোনোদিন চাইলেও পাবে না, চাইলেও পাবে না। তাই যাচ্ছি। দাসীকে পাঠানো হয়েছে মহারাজের নিকট, কিন্তু কই দাসী তো এখনো আসছে না। আসতে পারি ছোট রানী? আসুন, আসুন মহারাজ, আসুন। স্ত্রীর ঘরে ঢুকতে স্বামীর কোনো অনুমতি প্রয়োজন হয় না। বলো তুমি কি বলতে চাও মীনা? বড় রানী আপনার হেরেমে ঢুকতে আপনাকে রাত্রে যাপন করতে নিষেধ করেছে। এ কথা দেখো ছোট রানী, এ হচ্ছে ছেলে খেলা নয়, এ হচ্ছে রাজ্য পরিচালনার বিষয়। এতই বুঝি বড় রানীর প্রতি দরদ, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলেন? কি নেই আমার কাছে? যা দিয়ে আপনাকে আমি সন্তুষ্ট করতে পারবো না। খবরদার,
আলোবতীর সম্বন্ধে একটি কথা তুমি উচ্চারণ করবে না। আলোর সঙ্গে তোমার আকাশ ও পাতাল পার্থক্য। সে স্বর্গের পারিজাত, আর তুমি নরকের কৃমিকীট। সে তো কোনোদিন তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। স্বামীর প্রতি স্ত্রীর সমান অধিকার রয়েছে। সমান অধিকার রয়েছে সত্য, নেই আন্তরিকতা আর নেই মমত্ববোধ। তাই যদি থাকতো তাহলে রাজ্যটা তুমি তোমার নিজের নামে লিখে নিতে না। মহারাজ, তাহলে কি আমি আপনাকে একান্তভাবে পাবো না? পিপাসা থাকলেও নর্দমার জল যুবরাজ প্রেম কুমার কোনোদিন পান করবে না। মহারাজ, মহারাজ, এই কে আছিস? দাসীকে এখানে পাঠিয়ে দে। আদেশ করুন ছোট রানীমা। শোনো দাসী, এই পত্রখানা নিয়ে তুমি সেনাগারে সেনাপতি মানসিংহকে দেবে, আর তাকে বলবে যে ছোট রানী তার গোপন দেখা করতে বলেছে। ঠিক আছে ছোট রানীমা, আমি তাই গিয়ে বলবো। আমায় কি জন্য স্মরণ করেছেন ছোট রানী? আপনাকে আবার একটি কাজ করে দিতে হবে। বলুন কি কাজ ছোট রানী? আপনি আপনি মহারাজকে গিয়ে বলবেন যে বড় রানী একটি চরিত্রহীনা। না, এমন সমাজ বিরোধী কাজ আমি কখনো করতে পারবো না। আপনি কি জানেন এই কাজের বিনিময়ে কি আছে? জানি না এবং জানতে চাই না, তবে এতটুকু জানি, যার অন্ন খেয়ে আমি প্রতিপালিত হয়েছি তার সাথে কোনোদিন আমি নিমক খারামি করতে পারবো না। এই কাজের বিনিময়ে রয়েছে কি যে রয়েছে তা আপনি জীবনে কল্পনাও করতে পারবেন না। এই কাজের জন্য কি রয়েছে ছোট রানী? আপনি আপনি নিশ্চয় জানেন যে মহারাজ এই রাজ্যখানা আমার নামে লিখে দিয়েছে। হ্যাঁ জানি। এই রাজ্যটি হবে আপনার, আরো তার সাথে কি পাবেন জানেন? এদিকে এদিকে কি পাবেন জানেন? বলো। তার সাথে পাবেন এই মীনা কুমারীর রূপ লাবণ্যময় যৌবন। একদিকে পাপের সাগরে ডুবো মরা, আর একদিকে এমন বিশাল সুন্দরীর রূপ লাবণ্য যৌবন। আহা, এই কাজ আমি করতে পারি। সুযোগ জীবনে দুবার আসেনি। এটাই হচ্ছে জীবনের সৌজন্য সুযোগ। কিন্তু তুমি আমাকে বলবে না ছোট রানী? আমার সোনা পাখিটা, তোমাকে আমি কি করে বলতে পারি বলো তো? তোমাকে তো আমি কিছুতেই বলতে পারি না। আর একটি কথা মনে রেখো, এই মীনা কুমারী একবার যে কথা দেয় সেই কথার কোনো নড়চড় হয় না, বুঝলে আমার প্রাণবন্ধু? ও স্বামীরা তোমার শোনে একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম এই নিঠুর বনে, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। স্বামীরে তোমার শোনে, স্বামীরে তোমার শোনে একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম এই নিঠুর বনে, আজ পাশা খেলবো শ্যাম, আজ
পাখি গানে আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে শ্যাম চন্দন ওই রাঙা চরণে আজ পাশা খেলবো রে শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম শ্যামরে তোমার সনে শ্যামরে তোমার সনে একেলা পায়াছি রে শ্যাম একেলা পায়াছি রে শ্যাম এই মিঠুর বহন আজ পাশা খেলবো রে শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম আজ পাশা খেলবো রে কুমার বাহাদুরের জয় হোক কুমার বাহাদুরের জয় হোক একই সেনাপতি মান সিংহ এই অসময়ে আপনি অন্দর মহলে কেন বলুন সেনাগারে কি কোনো অমঙ্গল ঘটেছে না মহারাজ শারীরিক কোনো অমঙ্গল ঘটেনি কিন্তু মহারাজ কিন্তু কি সেনাপতি মান সিংহ সেই কথা বলতে আমি সাহস পাচ্ছি না মহারাজ আমি আপনাকে অবদান করছি যার দুর্ধম অভিযানে ভূষণায় নিস্তব্ধ পথঘাট লালে লাল তার চোখে মুখে ভয়ের সঞ্চার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মহারাজ আমি হঠাৎ করে অন্দর মহলের দ্বার দিয়ে যেতেই বড় রানী আমাকে ডেকে তার শয়ন কক্ষে নিয়ে করেছে প্রেম নিবেদন জবানে সামলে কথা বলো তুমি কি জানো মিথ্যে কলঙ্ক রটানো আর জ্বলন্ত আগুনে হাত দেওয়ার মধ্যে কোনো তফাৎ নেই জানি মহারাজ জানি কিন্তু মহারাজ আমার কথা যদি এক বিন্দু মিথ্যে হয়ে থাকে তাহলে আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব মহারাজ তোমার কথা যদি এক বিন্দু মিথ্যা হয় তাহলে তোমাকে আমি কেটে টুকরো টুকরো করে সিগাল কুকুর দিয়ে ভক্ষণ করাবো এই তুচ্ছ প্রাণের মায়া সেনাপতি মান সিংহ কখনো করেনি পথের দৌলতকে করিয়ে এনে শূন্য বিভাগে চাকরি দিয়ে সেনাপতি পদে আমাকে নিয়োগ করেছেন আপনার নিয়ামককে আপনার সাথে বিশ্বাসঘাতকতা কোনোদিন আমি করতে পারবো না মহারাজ আগুন 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 জ্বলে উঠেছে আমার মগজে আগুন জ্বলে উঠেছে শয়তানি আলো পথের দলু থেকে তোমাকে কুড়িয়ে এনে নারীর মর্যাদা দিয়ে আশেপাশে স্থান দিয়েছিলাম আর তুমি করেছো আমার সাথে চরম বিশ্বাসঘাতকতা আমি তোমাকে এমন শাস্তি দেবো যা দেখে পৃথিবীর সমস্ত নারীকুল আতঙ্কে শিউরে উঠবে আজ নিশীতে এমন স্বপ্ন আমি দেখলাম কেন মনে হচ্ছে কে যেন আমার সর্বস্ব কেড়ে নিচ্ছে প্রাসাদ যে অন্ধকার কেন কে আছো আলো জ্বালিয়ে দাও কোথায় কোথায় পালাবে শয়তানি তোমাকে আমি বন জঙ্গল পাহাড় পর্বত তন্ন তন্ন করে খুঁজে এনে এমন শিক্ষা দেবো যা দেখে পৃথিবীর সমস্ত নারীকুল আতঙ্কে শিউরে উঠবে ওগো স্বামী অভাগীর প্রতি এমন কঠোর দৃষ্টি কেন কি হয়েছে খবরদার তোমার ওই পাপ মুখে তুমি আমাকে স্বামী বলে উচ্চারণ করবে না ভুল করেছি আমি ভুল করেছি মহাভুল করেছি পিতা মাতার অমান্য আদেশ অমান্য করে তোমার মতো দিনহীন ভিখারির মেয়েকে বিবাহ করে আমি ভুল করেছি এমন কথা কেন বলছো স্বামী আমি এমন কি অপরাধ করেছি ভগবান সাক্ষী আমি এমন কোনো কাজ করিনি যাতে তোমার সম্মান নষ্ট হয় তাই যদি হয়ে থাকে তাহলে সেনাপতি মান সিংহকে তোমার অন্দর মহলে ডেকে নিয়ে তার কাছে তুমি প্রেম নিবেদন করতে না কথা সেনাপতিকে আমি কখনো দেখিনি
তাই তো প্রথম দেখাতেই তার রূপে মুগ্ধ হয়ে তার কাছে করেছো তুমি প্রেম নিবেদন। না স্বামী না, তুমি বিশ্বাস করো, আমি এত নিচে নেমে যেতে পারি না। আকাশ তুমি ফেটে পড়ো, বাতাস তুমি থেমে যাও, মাটি তুমি চৌচির হয়ে যাও, আমি আর সহ্য করতে পারছি না। ওগো স্বামী, তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস করবো? বিশ্বাসের কি মর্যাদা তুমি রেখেছ? না না, তোমার কোনো কথাই আমি বিশ্বাস করতে পাই না। তোমাকে আমি শাস্তি দেবো। এই কে আছিস? আদেশ করুন মহারাজ। যাও, ঘাতককে দরবারে পাঠিয়ে দাও। স্বামী না, হুকুম। করে খেয়াও। আমায় কে জন্য স্মরণ করেছেন মহারাজ? শোনো ঘাতক, এই চরিত্রহীন নারীকে, ওই চরিত্রহীন নারীকে দক্ষিণের শ্মশানে নিয়ে গিয়ে কেটে টুকরো টুকরো করে তার রক্তের আমাকে উপহার দেবে। স্বামী না, মহারাজ, আমি ছোট জাত, ছোট মানুষ, আপনার কাজের কৈফিয়ত নেবার মতো আমার কোনো অধিকার নেই। তবু জানতে চাই, আমার এই দুঃখিনী মায় কি অপরাধ যে তাকে এত বড় শাস্তি দিচ্ছে? ঘাতক, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার বেতন মুক্ত কর্মচারী, তাই আমি তোমাকে যে আদেশ করবো তুমি তা পালন করবে। হাই ভগবান, তুমি এত নিষ্ঠুর কেন? কেন তুমি আমার মৃত্যু দিলে না? কেন কেন? স্বামী, আমি আপনার পায়ে ধরি, আপনি আমাকে ক্ষমা করে দিন। মহারাজ, ওই বের সূর্য পশ্চিমে উঠতে পারে, পাহাড় নদী হতে পারে, সাগর শুকিয়ে মরুভূমি হয়ে যেতে পারে, তবু আমার এই দুঃখিনী মায়ের মুখে কোনো কলঙ্কের ছাপ থাকতে পারে না। মাঝে আমার গঙ্গা জলের মতো পবিত্র। ক্ষমা করুন মহারাজ, আপনি আমার দুঃখিনী মাকে ক্ষমা করুন। ঘাতক, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। নিয়ে যাও এই কলঙ্কিনী নারীকে আমার চোখের সম্মুখ থেকে নিয়ে যাও, নইলে ভুলবশত আমি নিজেও হত্যা করে দেব। ভুল করেছি আমি, শাস্তি যা দিতে হয় আপনি আমাকে দিন, কিন্তু আমারই গর্ভে আপনারই অরুণজাত সন্তান, তাকে আপনি ক্ষমা করুন, তার প্রাণ আপনি ভিক্ষা দিন। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। নিয়ে যাও ঘাতক, এই চরিত্রহীনা কলঙ্কিনী নারীকে তুমি আমার চোখের সম্মুখ থেকে নিয়ে যাও। রানীমা, চলে আয় মা, চলে আয়, তুই আমার সঙ্গে চলে আয়। তোর কান্নায় হয়তো পাথর গলবে। তুই যাকে দেবতা ভাবে পুজো করতে চেয়েছিলে, সেই দেবতার প্রাণে সারা জাগাতে পারবি না, কারণ সে আজ পাষাণ নিষ্ঠুর হয়ে গেছে। তুমি তোমার মহারাজের আদেশ পালন করো ঘাতক, তুমি আমাকে নিয়ে চলো ঘাতক, তুমি আমাকে নিয়ে চলো। তাই চলো মা, তাই চলো। ভগবান, যাকে ভালোবেসে আমি আমার হৃদয়ে স্থান দিয়েছিলাম তার কথা হয়তো আমি ভুলে যাব, কিন্তু তার গর্ভে যে রয়েছে আমার অরজাত সন্তান, তাকে আমি কেমন করে ভুলবো? ওগো ঠাকুর, তুমি আমায় মৃত্যু দিচ্ছ না কেন ঠাকুর? আমি যার সহ্য করতে পারছি না ঠাকুর, আমি যার সহ্য করতে পারছি না। তুই কেন শুধু শুধু চোখের জল ফেলছিস না? ওরে হতভাগে, তুই শত কাঁদলেও মহারাজ যে তোকে ক্ষমা করে
ঘাতক। শোনো ঘাতক, তুমি একটি বারের জন্য আমার হস্তের বন্ধন খুলে দাও, আমি জন্মের মতো মহারাজকে একটা প্রণাম করে আসি। তাই দিচ্ছি মা। চল মা চল, তুই কেঁদে কেঁদে আমার দুঃখ দেশনি মা। তোর দুঃখ যে আমি আর সইতে পারছি না মা। চলো ঘাতক, চলো। চলে আয় মা, তুই চলে আয়। আর করতাম না। আজ কয়টা দিন হয় লোক পার করতে করতে হাতে ঠোয়া হয়ে গেছে। আজ ঘাটে কেউ আসলে পার টার করতে পারুম না, লো পাড়া গাড়িয়া বুয়া থাকি। মাঝি ভাই, মাঝি ভাই, আমাকে একটু ওপারে পার করে দাও না মাঝি ভাই, আমাকে একটু ওপারে পার করে দাও, আমি বড় বিপদে পড়েছি। তুমি আমি এখন পার করতে পারবো না। মাঝি ভাই, তুমি আমাকে পার করে দিলে আমি তোমাকে অনেক টাকা পুরস্কার দেব। এই বেটি, কোন থাইকে পড়ে মরছ? উঠায় ভাই, আর একটু পার করে দেই। হার কালা করলাম আমি, হার কালা করলাম রে।
কত দূর মাঝি ভাই? আর বেশি দূর নয়, এই তো এসে পড়েছি, এখন চলে যান। শোনো ঘাতক, বাড়ি থেকে আসার সময় এই অমূল্য রত্নগুলো আমি নিয়ে এসেছি। এই নাও ঘাতক, এই মুকুটটি নিয়েই তুমি মহারাজকে দিয়ে দিবে। তুমি আমায় সঙ্গে করে নেবে না মা, আমি তোমাকে কিছুতেই গহীন বন মাঝে একা ফেলে আমি কিছুতেই রাজ্যে ফিরে যাব না ঘাতক, না, তা হয় না ঘাতক। তুমি তুমি তোমার মহারাজের কাছে যাও ঘাতক। তোমার মহারাজ যে বড় একা হয়ে গেছে, আমি এই বন মাঝে একাই থাকবো। রানীমা, এখানে কোনো মানুষের ঘর বাড়ি নেই, চতুর্দিকে শুধু বন আর বন। আমি এখান থেকে সরে গেলে তোমাকে যে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে, তখন তোমাকে কে রক্ষা করবে মা? ঘাতক, আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমি এই বন মাঝে এই গাছের লতা পাতা খেয়ে আমি জীবিকা নির্বাহন করব। তুমি তুমি তোমার মহারাজের কাছে ফিরে যাও ঘাতক। মারে, তোর এই মুহূর্তের ঋণ মহারাজ কোনোদিন দিতে পারবে না। আমি গরিব মানুষ, ছোট জাত, তোকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। আমি শুধু ভগবানের নিকট প্রার্থনা করছি, ওগো ঠাকুর, আমার জন্য আমি তোমার কাছে কিছুই চাইনি। আজ শুধু আমার এই দুঃখিনী মায়ের জন্য তোমার কাছে মিনতি করে বলছি যে চক্রান্তকারীদের জন্য আমার মাঝ রাজ্য হারা, স্বামী হারা সেই শয়তানদের সেই চক্রান্তকারীদের ধ্বংস করে তুমি আমার এই দুঃখিনী মাকে প্রতিষ্ঠা করো, প্রতিষ্ঠা করো। ঘাতক, যাচ্ছে মা, ভগবানকে সাক্ষী রেখে এই গহীন বন মাঝে তোমাকে আমি রেখে গেলাম। সাক্ষী আকাশ বাতাস, সাক্ষী চন্দ্র সূর্য গ্রহ তারা, সাক্ষী বনের বৃক্ষ তরুলতা। তুই যদি সতী হয়ে থাকিস, বেজে উঠবে ধর্মের ডাক, নেমে আসবে ধ্বংসের জটিকা। আর সেই দিন মীনা কুমারীর মতো চক্রান্তকারীদের চুলের মুঠি ধরে তোর পায়ের তলায় পিষে মারবি মা। এই প্রার্থনাই করে গেলাম, এই প্রার্থনাই করে গেলাম। রানীমা, আমার মন বলছে আপনি আবার রাজ্যে ফিরে যাবেন, ওই চক্রান্তকারীদের ধরে এনে আপনার পায়ের তলায় পিষে মারবেন, এই আশা রেখে আমি চলে গেলাম মা, আমি চলে গেলাম। আমি এখন কোথায় যাব? এখানে যে কোনো বাড়ি ঘর নেই, আমি কোথায় যাব ঠাকুর, তুমি বলে দাও। ওরে ভাই, আমার পকেটটা একবারে খালি, কি করে দিই দাও যাবে? পকেট খালি থাকলে চলবে না। আমি শুনেছি আজ রাত 12টার ট্রেনে এই স্টেশনে অনেক ভদ্রলোক যাতায়াত করবে। আমরা সুযোগ বুঝে তাদের উপর ঝাঁপিয়ে পড়বো, তাদের কাছ থেকে ছিনিয়ে নিব যত সোনা দানা আছে। তুই এখানে থাক ভাই, আমি একটু ওদিকে গিয়ে দেখে আসি। ওরে বাপ রে বাপ! আরে ভাই কি হচ্ছে তোর? আরে এ তো আগুনের গোলা। কোথায় আগুনের গোলা? তুই থাক, আমি দেখে আসি। আরে তো সুন্দর মেয়ে আছে রে। চল ভাই,
তোমরা কে? এক কাজে দুই কাজ করে যাকে বলে এক দিলে দুই পাখি। কে তোমরা? আমরা ডাকাত। ডাকাত? সুন্দরী, এসো সুন্দরী, তোমাকে, তুমি আমাদের সাথে চলো। তোমাকে আমার রং মহলে নিয়ে গেলে আমার হৃদয় রানী বানাবো। আরে ভাই, তোর তো বউগুলান আছে, আমার তো কেউ নাই। আমি সঙ্গে করে নিয়ে তাকে রানী বানাবো। আরে নয়, আমি না, আরে না, আমি নিব। আরে না না না, আমি নিব। আরে তুই ছাড় দে। আচ্ছা শোনো 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 শোনো, হয়েছে, তোমাদের ঝগড়া থামাও। একজন মানুষ দুজনের সঙ্গে তো আর যেতে পারবো না। আর তুমি বলছো তোমার কেউ নেই? না না, আমার কেউ নেই। তোমাকে দেখে কেউ বলবে তোমার কেউ নেই? আমার কেউ নেই, ওরা সব আছে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমাদের সঙ্গেই যাব। তোমরা দুজন যুদ্ধ করো, যে যুদ্ধে জয়ী হবে আমি তার সঙ্গে যাব। যুদ্ধ করো। বাঁচাও! তুমি আবার কে? আমি, তুই, আমি আজকে এই বনের রাজা। কি বনরাজ? বাবা, এই ডাকাতের হাত থেকে আমাকে বাঁচাও। তোরা না বলদাদ, তোর জানিস না এখানে বনরাজ আছে। আমি থাকতে তোর কিছু ভয় নেই মা। আমি তোদের জান কবরে আমাদের জান কবজ করিয়া লইবে। থাকিবে কোথায়? আমার মাথায় থাকবে আমার মাথা, আর তোদের মাথায় এই জমিনে পড়ে। ছেড়ে মাই, তুই মা আছিস না তুই দেবতা আছিস? তুই আমার সাথে চল রে ভাই, তুই আমার পাতার কুটিরে চল। না বাবা, আমি কোথাও যাব না, আমি এই বনের মাঝেই থাকবো। আমি ছোট জাত আছি বলে তুই আমাকে ঘৃণা করিস? আমি তোদেরকে, আমি ছোট জাত হলেও আমার ধর্ম আছে রে ভাই। তুই আমার হাত সাথে চল রে ভাই, আমি তোকে পায়ে দুনিট বাড়াইয়া আসপারের চাঁদ বাড়ে তোকে নুপুর বাড়ে দিব রে ভাই। अरे मंगुरे है सरदार, कहाँ है? अरे मंगुरी देखिए जा क्या जस्तिया। सरदार, ये लड़की कौन है? अमर के बने पैया है, আমার মাইজি है, बहुत विपद पड़िया আছে, আমি মাইজিকে উদ্ধার করিয়া লইছি। তুই মাইজিকে নিয়া আমার পাতার কুটির মে চল। ठीक है सरदार। सरदार, माइजी के बच्चा देवा ठीक है, लड़का हुआ ना लकड़ी हुआ? सरदार, लड़का हुआ। बाबा তুমি একটা নাম রেখে দাও। ना रे भाई जी, तुहार बच्चा तुहाई के नाम रखा हो। বাবা তাহলে আমার বাচ্চার নাম আজ থেকে রূপ কুমার। ठीक है
দুটোর মেয়ে চল। তাই চলো বাবা, তাই চলো। অন্ধকার অন্ধকার, চতুর্দিকে শুধু অন্ধকার। যেদিন হতে আলোপতিকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছি, সেদিন হতে রাজ্যের প্রজাদের মাঝে চলছে শুধু হাহাকার। যে দিন হতে আমি সিংহাসনে আরোহণ করেছি, প্রজাদের মাঝে কোনো অভিযোগ ছিল না। তবে কি রাজ্যে কোনো অলক্ষী প্রবেশ করেছে? কুমার, বলুন মন্ত্রী মহাশয়, কি বলতে চান? আমি এসেছি একটি কথা বলতে। বলুন মন্ত্রী মহাশয়, কি কথা? দেখতে চান না শুনতে চান? দেখতে পেলে কে শুনতে চায়? তাহলে চলুন, আমার সাথে চলুন। তাই চলুন। মিনা মিনা মিনা, আলোকে এই প্রাসাদ ছাড়া করেছি, আর এখন ওই শয়তান রাজাটাকে এই প্রাসাদ থেকে তাড়ালেই আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। দেখা যায় কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। ধন্য ধন্য তোমার বুদ্ধি মিনা, তোমার বুদ্ধির জুড়ে আমরা এই রাজ সিংহাসন অধিকার করব। মিনা মিনা, এই নাও আমার মোহমূল্যমান মুক্তার হাত, তোমার কণ্ঠে পরিয়ে দিলাম। দেখো বন্ধু, আমরা ওই নির্জনে বসে কিছু প্রেমালাপ করি। ঠিক আছে, তাই চলো। কুমার, ওই দেখো কুমার, ওই দেখো। বিচার করুন মহারাজ, বিচার করুন। যাও সেনাগার হতে সেনাপতি মান সিংহকে দরবারে পাঠিয়ে দাও। আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? শোনুন সেনাপতি মান সিংহ, আপনি কি বলতে পারবেন বিশ্বাসঘাতকের শাস্তি কি? বিশ্বাসঘাতকের শাস্তি একমাত্র প্রাণদণ্ড মহারাজ। ভেবে চিন্তে উত্তর দিন। হ্যাঁ, আমি অনেক ভেবে উত্তর দিচ্ছি মহারাজ। বিশ্বাসঘাতকের শাস্তি একমাত্র প্রাণদণ্ড। এখনো সময় আছে, ভেবে চিন্তে ভালো করে উত্তর দিন। হ্যাঁ মহারাজ, আমি অনেক পূর্বে ভেবেছি বিশ্বাসঘাতকের শাস্তি একমাত্র প্রাণদণ্ড। তাহলে তোমার মাথাটা আমার সম্মুখে বাড়িয়ে দাও। বিশ্বাসঘাতক নামক হারাম বেঈমান, এই কে আছিস? আমাকে একখানি তরবারি দে আর বন্দি করে বিশ্বাসঘাতককে। শয়তান বিশ্বাসঘাতক, মৃত্যুর জন্য প্রস্তুত হও। আপনি আমাকে আদেশ করেন মহারাজ, আমি ওই শয়তানকে নির্মমভাবে হত্যা করব। তুমি রাজা হলেও তোমার চোখ রাঙানো আমি কখনো ভয় করি না। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি কিছুতেই বন্দিত্ব স্বীকার করব না। তবে হোক বলের পরিচয়। হোক বলের পরিচয়, দেখি কার বাহুতে কত শক্তি আছে। হ্যালো, বন্দি করা বিশ্বাসঘাতককে। কে কে আমার বন্ধুকে বন্দী করেছে? দেখি কে কে আমার বন্ধুকে বন্দী আমি করেছে? বন্দী করেছি। তুমি বন্দী করার কে? এই রাজ্যটা কি তোমার? রাজ্যটা? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো এই রাজ্যখানা তুমি আমার নামে লিখে দিয়েছো? সেনাপতিকে বন্দী করে আমি অপরাধ করেছি, আমি মহা অপরাধী। বন্ধু। তুমি আমারে বিচার করো।
আচ্ছা হ্যাঁ, বিচার তো করবই। এই প্রহরী, কোথায় মরেছিস? বন্দি কর এই বুকা রাজাটাকে। দেখো রাজা, কার বন্দি এখন তোমার হয়েছে। হায় রে পাপী অসহায় নারী, তুমি নারী নও, নারী নামের কলঙ্ক। রাজ ঐতিহ্যের কথা বলে গিয়ে অধীনস্থ কর্মচারীর সাথে প্রণয় শুদ্ধে আবদ্ধ না হয়ে জৈবিক কামনা চরিতার্থ করার জন্য যদি উলঙ্গ হয়ে রাস্তায় নেমে পড়তে, তাহলে মানুষ না পেলেও জানোয়ারের অভাব হতো না। মহারাজ, মুখ সামনে কথা বলে দিচ্ছি। এই কে আছিস? ঘাতককে পাঠিয়ে দে। আমায় কে জন্য স্মরণ করেছেন ছোট রানী? শোনো ঘাতক, তুমি এই বুকা রাজাটাকে ওই দক্ষিণ শ্মশানে নিয়ে গিয়ে তাকে শিরচ্ছেদ করে তার রক্ত এনে দেবে আমার হাতে, আর আমি সেই রক্ত দিয়ে আমার প্রাণবন্ধুর পা ধৌত করে দেব। আপনি আমায় মাফ করবেন ছোট রানী। যে মহারাজের অন্ন খেয়ে স্ত্রী পুত্র নিয়ে বেঁচে আছি, সেই মহারাজের প্রতি এমন নিষ্ঠুর আদেশ আমি কিছুতেই পালন করতে পারবো না। ভাই ঘাতক, আমি তোমার এখন মহারাজা নই, আমি এখন রাজ অপরাধী, তাই শাস্তি আমার একমাত্র প্রাপ্য। তুমি তোমার মহারানীর আদেশ পালন করে আমাকে হত্যা করে রক্ত এনে দাও। তুচ্ছ জানের মায়া এই ছোট জাত মানুষরা কখনো করে না। আমি যে মহারাজের অন্ন খেয়ে স্ত্রী পুত্র নিয়ে বেঁচে আছি, সেই মহারাজের প্রতি এমন এত বড় বিশ্বাসঘাতকতা আমি কিছুতেই করতে পারবো না। আপনি আমায় আদেশ দিন মহারাজ, আমি আপনাকে মুক্ত করে দিয়ে এই রাক্ষসীকে বন্দি করে দক্ষিণ শ্মশানে নিয়ে গিয়ে কেটে টুকরো টুকরো করে শ্রীগাল টুকরো দিয়ে চুপ করো ঘাতক, মুখ সামলে কথা বলো। ভুলে যেও না আমি হচ্ছি এই রাজ্যের রানী, আর তুমি হচ্ছ সামান্য বেতনভুক্ত কর্মচারী। তাই আমি তোমাকে যা আদেশ দিয়েছি তুমি সেটাই পালন করো। যাও, আর তা না হলে আমি তোমাকে প্রাণদণ্ড দেব। প্রাণদণ্ড হবে? ভগবান, আজ আমি ঘাতক কুলে জন্ম নিয়েছি বলে এমন এমন হীন কাজ করতে হচ্ছে কেন? কেন তুমি আমায় ঘাতক কুলে জন্ম দিয়েছিলে? আমি কেবলই করে আমার মহারাজকে হত্যা করব। ভগবান, এই যে তুমি আমায় মৃত্যু দাও, ভগবান মৃত্যু দাও। মহারাজ, আমি এখন কি করব? আমার যে উপায় নেই। চলে আসুন মহারাজ, আমি এই রাক্ষসের মনের বাসনায় পূর্ণ করি। না ভাই ঘাতক, আমার যার বিলম্ব সহ্য হচ্ছে না। ভাই ঘাতক, একটি বারের জন্য তুমি আমার হাতের বন্ধন খুলে দাও, আমি শেষবারের মতো আমার পিতার দেওয়া সিংহাসনটাকে প্রণাম করে আসি। মহারাজ, তাই দিচ্ছি। চলে আসুন মহারাজ। পিতা, আপনার দেওয়া পবিত্র সিংহাসন আমার প্রণাম করা হলো না। পিতা, আপনি অলক্ষ্য থেকে আমাকে দোয়া করবেন, আমি আমাকে অসহায় ভেবে আপনার পুত্রকে আপনি ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। এই কে আছিস?
এই তো এলেন। পুত্র প্রেম কোথায়? দেখুন গিয়ে ওই দক্ষিণ শ্মশানে মরে পড়ে আছে। কেন আমার পুত্র কি এমন অপরাধ করেছে যে তাকে দক্ষিণ শ্মশানে যেতে হয়েছে? আপনি তাকে গিয়ে জিজ্ঞাসা করুন। এই কে আছিস, বন্দি করো এই বৃদ্ধা রানীকে। রানীমা, আপনি আমাকে আদেশ দেন এই মুহূর্তে এই শয়তান দুটোকে আমি নির্বাকভাবে হত্যা করব। হে মন্ত্রী মশাই, আমার কুমার এখন কোথায়? রানীমা, আপনি আমাকে বিশ্বাস করে, আপনি আমাকে জিজ্ঞাসা না করে আপনার পুত্র বধূকে আপনি জিজ্ঞাসা করুন। রানীমা, মা মেনা, আমার পুত্র কোথায়? একবার বলেছি তা আপনার কানে যায়নি? সে হয়তো এতক্ষণে ওই স্বর্গে গিয়ে স্বর্গের দেবতাদের সাথে নমনম করছে। ওরে রাক্ষসী, তুই তোর নিজের স্বামীকে হত্যার আদেশ দিয়েছিস। আমি তোকে নিজ হাতে হত্যা করব। আয় কে আছিস, নিয়ে যা এই বৃদ্ধা রানীকে। আপনি এখানে দাঁড়িয়ে থেকে কি করছেন? চলে যান। বন্ধু চলো। হ্যাঁ তাই চলো মিনা, তোমার বিশ্রামের প্রয়োজন। আর যে আমার বিলম্ব সহ্য হচ্ছে না, তুমি তোমার কাজ শেষ করে রক্ত নিয়ে গিয়ে রাক্ষসীকে উপহার দাও। না মহারাজ, আমি আপনাকে কিছুতেই হত্যা করতে পারবো না মহারাজ। আমি কত সতীর সিঁদুর মুছে দিয়েছি, কত সতী নারীর কপালে ভেঙ্গে দিয়েছি, কত কত মানুষের ববলীলা শেষ করে দিয়েছি, কিন্তু আজ আপনাকে হত্যা করতে আমার বাক শক্তি হারিয়ে যাচ্ছে। আমার দুটো অস্তয়ে থর থরে করে কেঁপে উঠছে। মহারাজ, আমি ওই কুলোটার ছলনায় পড়ে আমি কিছুতে আপনাকে হত্যা করতে পারবো না মহারাজ। আমি আপনাকে মুক্ত করে দিলাম মহারাজ। মুক্ত আমার সাজে না ঘাতক। আমি যে অপরাধী, আমি যে মহা অপরাধী। ছলনাময়ীর চক্রান্ত পড়ে প্রাণের প্রতিমাকে আমি বিসর্জন দিয়েছি। রাজ্য সংসারে সকলে কিছু হারিয়ে আজ আমি পথের কাঙাল। তুমি তোমার আদেশ পালন করো ঘাতক। রক্ত নিয়ে গিয়ে ওই রাক্ষসীকে উপহার দাও। মহারাজ, আমি আপনার অধীনে করেছি দাসত্ব, আপনার নুন খেয়ে আমার স্ত্রী পুত্র নিয়ে বেঁচে আছি। এই দানের কথা আমি চিরদিনেও বলতে পারবো না মহারাজ। ভাই ঘাতক, তুমি আমাকে মুক্ত দিলে তোমার যে প্রাণদণ্ড হবে, সে পথ আমি খুঁজে বের করেছি মহারাজ। একানে বন থেকে একটা শ্রীগাল কুকুর ধরে কেটে টুকু টুকু করে রক্ত নিয়ে দেবো এ রাক্ষসীকে। ভাগ্যক্রমে তাও যদি না পাও মহারাজ, আমি আরো একটি পথ খুঁজে বের করেছি। ভগবান
ভগবান দিয়েছে আমাকে দুটো পুত্র সন্তান। তাদের একটিকে হত্যা করে রক্ত নিয়ে যাব ওই রাক্ষসীকে। দেখবে জগৎবাসী নিজের রক্তের বিনিময়ে মুক্ত করে দিয়েছে মহারাজকে। মহারাজ, এই রইল আপনার দেওয়া তলোয়ার। এবার আপনার নিকট হতে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। বিদায় মহারাজ, বিদায়। ভাই ঘাতক বান্দা বলে, ছোট লোক বলে তোমাকে কত অপমান করেছি। তুমি যদি পারো তুমি তোমার এই হতভাগা মহারাজকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। মহারাজ, আমার মন বলছে আমার মাকে বন মাঝে আমি রেখে চলে গিয়েছিলাম, আপনি আমার মাকে খুঁজে বের করবেন মহারাজ। এই আশা আমি রেখে চলে যাচ্ছি, এই আশা রেখে। দাদা, আমার যার ক্ষুধা সহ্য হচ্ছে না। বিজয়, সারা মতো তো চলবে না। চলো চলো, আমরা এখান থেকে নগরে নগরে ভিক্ষে করে কিছু খাবার জোগাড় করে নেই। তাই চলো ভাই, তাই চলো ভাই। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। বাবা এসে তোমরা আমার কাছে এসো। বাবা, বাবা, তোমাকে এরকম মলিন দেখাচ্ছে কেন? তোমাকে দেখে আমার ভয় হচ্ছে। বাবা বলো, বাবা বলো, তোমার কি হয়েছে? বাবা বিজয়, বাবা এসে শুনতে চাও তো শোনো। যে মহারাজের অন্ন খেয়ে তোমাদেরকে নিয়ে বেঁচে আছি, সেই মহারাজকে হত্যা করার আদেশ দিয়েছে সেই রাক্ষসী মীনা কুমারী। মহারাজের রক্ত দিয়ে
সেনাপতির পা ধুয়ে তাকে বসাবে রাজ সিংহাসনে। আমি মহারাজাকে হত্যা না করে আমি তাকে মুক্ত করে দিয়েছি। ভেবেছিলাম বন থেকে একটা শ্রীগাল কুকুর মেরে রক্ত রক্ত নিয়ে দেব এ রাক্ষসীকে। ভাগ্য তাও খুঁজে পেলাম না। তাই ছুটে এসেছি তোমাদের দু ভাইয়ের কাছে। তোমরা দু ভাই থেকে একজনকে হত্যা করে রক্ত নিয়ে দেব এ রাক্ষসীকে। বাবা বিজয়, বাবা নেশি, তোমরাই পারো আমাকে ঋণ থেকে মুক্ত করতে। তুমি ধর্মের কাজ করেছো বাবা। তুমি আমাকে হত্যা করে ওই রক্ত নিয়ে দেখো ওই রাক্ষসীকে। তাহলে মরার জন্য প্রস্তুত হও। না বাবা, আমাকে হত্যা করো। তুমি ভাইকে হত্যা না করে আমাকে হত্যা করো। না পিতা, দাদাকে হত্যা না করে আমাকে হত্যা করো। তাহলে প্রস্তুত হও। বিজয় নিশীথ দেখবে জগৎবাসী মহারাজের জীবন রক্ষার্থে নিজের পুত্রকে হত্যা করে রক্ত নিয়ে দেব এই রাক্ষসীকে। ভাই বিজয়, তুই আমাকে ছেড়ে চলে গেলে আমি কাকে ভাই বলে ডাকবো ভাই? বাবা বিজয় নিশি, বিজয় নিশি, তোমরা কোথায়? তোমাদের জন্য খাবার এনেছি। মা মাগো, তোমার খাবার কে খাবে মা? বিজয়কে রাক্ষসী মীনা কুমারী হত্যা করেছে। আমার বিজয়কে হত্যা করেছে? হ্যাঁ মা, হত্যা করেছে। আমার বিজয় কি আর বেঁচে নেই? না, আমি আর শুনতে চাই না। আমি তাকে ছাড়া কেমন করে থাকবো? মা মাগো, তুমি শত কাঁদলেও ওকে যে আর ফিরে পাবো না মা। চলো মা, আমরা ভাইয়ের সত্যের ব্যবস্থা করি। তাই চলো বাবা, তাই চলো। ঘাতককে যে পাঠানো হলো, ঘাতক তো এখনো আসছে না। ছোট রানী রক্ত নিয়ে এসেছি। এবার আপনার প্রিয় তোমার পা ধুয়ে সিংহাসনে বসা। একই ঘাতক, রক্ত তুমি মাটিতে রাখলে কেন? ওটা তুলে তুমি আমার হাতে দাও। আমি ঘাতক কুলে জন্ম নিয়েছি বলে আজ এমন হীন কাজ আমায় করতে হচ্ছে। না, এই রক্ত আমি কখনো তোমার হাতে তুলে দেব না। আমি আজ থেকে তোমার চাকরিও করব না। এই নাও তোমার খড়গ। হ্যাঁ, এই যাবার সময় একটি কথা তোমাকে বলে যাচ্ছি। পাপের ঘর ধর্মের অঙ্কে ভরতে যেও না, তাতে ফল কখনো শুভ হবে না। ফল কখনো শুভ হবে না। ছোট লোক কোথাকার। আমিও যাই দেখি আমার প্রাণবন্ধু কি করছে।